আসলে হুমায়ুন কবির কোথাও একটা গিয়ে শুভেন্দু অধিকারী জায়গাটা নিতে চাইছে। শুভেন্দু অধিকারী অন্য পক্ষে আছে, ইনি অন্য পক্ষে থাকতে চাইছেন। এইভাবে বিশেষত আলাদাভাবে দল ঘোষণা করে খুব একটা মানুষের কল্যাণ হয় না। দল ঘোষণা করে সংখ্যালঘুদের কল্যাণ জানি না আমি কতটা হবে, কিন্তু আদতে গিয়ে জিনিসটা একটা বিভাজনের রাজনীতিতে পরিণত হবে, যেই বিভাজনের রাজনীতি শুভেন্দু অধিকারী করে থাকে। তাহলে আমি ওনাকে আমি এখানে একটাই পরামর্শ দেবো যে দল বিভাজনের রাজনীতিটা না করে যাতে মুসলমানদেরকে এগিয়ে নিয়ে আসা যায়, কীভাবে সংখ্যালঘুদেরকে কীভাবে এগিয়ে নিয়ে আসা যায়, সংখ্যালঘুদেরকে যাতে কীভাবে তাদের কল্যাণ করা যায়, কীভাবে তাদেরকে তাদের এম্পাওয়ারমেন্ট করা যায়, সেই বিষয়ে উনি যদি আরও বেশি চিন্তাধারা করতেন, সেই বিষয়ে যদি এগিয়ে আসতেন, তাহলে সত্যিকারে তাদের হয়তো উন্নতি হতো, সত্যি হয়তো তাদের সংখ্যালঘুদের কল্যাণ করানো যেত। হুমায়ুন কবির এখনো দল ঘোষণা করেনি, অথচ তিনি জোটের ঘোষণা করে দিয়েছেন। আমি যতদূর জানি উনি দুদিন আগে বলেছেন যে আমি আবার ভোটে জিতে আমি আবার তৃণমূলে ফিরে আসবো জামায়াত নিয়ে। তো উনি কোন দলে যেতে চাইছেন, কোন দলের মানবিকতার মধ্যে আছেন, কোন দলের নীতিতে উনি বিশ্বাস করেন, সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। আমি ঠিক বলতে পারবো না উনি আদৌ কোন দল করতে চান, করতে পারেন, বা কোন দলকে উনি লাভবান করছেন মসজিদ করে, সেটা পুরোপুরি উনিই জানেন, সেটা উনি ছাড়া আর কেউ জানেন না। কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরি করলে বিভাজন ছাড়া আর কিছুই হবে না, এটাই আমি বলতে পারি। যে উনি যদি একজন রাজনীতিবিদ হিসেবে উনি নতুন দল তৈরি করতে চান, অবশ্যই করতে পারেন। সেটা ওনার যেমন মসজিদ বানানো ওনার সাংবিধানিক অধিকার ছিল, তেমন নতুন দল করার ওনার সাংবিধানিক অধিকার আছে। উনি যদি নিজের আগে যেই দলগুলোর সাথে উনি যুক্ত ছিলেন, যেমন উনি 2019 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ক্যান্ডিডেট ছিলেন, তারপরে বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক উনি, এবং তারপরে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে এখন নতুন দল যদি তৈরি করতে চান সেটা উনি করতেই পারেন। ওনার অধিকার আছে, ওনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, একটা নতুন দল তৈরি করতেই পারেন। আর যেটা উনি আসল উদ্দেশ্য যদি ওনার থাকে যে মানুষের ভালো করা, সংখ্যালঘুদের ভালো করা, যেই সংখ্যালঘুদের জন্য উনি মসজিদ বানিয়েছেন, সেই সংখ্যালঘুদের ভালো করার জন্য তো আলাদাভাবে কোনো দল তৈরি করার বা কোনো রাজনৈতিক দল তৈরি করা দরকার পড়ে না। যদি মানুষের উনি ভালো করতে চান, সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে চান, তাহলে সেটা দল তৈরি না করে উনি বানাতে পারেন। যেভাবে উনি মসজিদের কাজ উনি খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন, যেভাবে উনি এগিয়ে এসছেন, উনি সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে চেয়েছেন, সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলছেন। যদিও জানি না মসজিদের মাধ্যমে কীভাবে উনি উন্নয়ন করবেন, আসল উন্নয়ন যদিও বা অন্যরকমভাবে হয়। তো আসল উন্নয়ন যদি উনি করতে চান সংখ্যালঘুদের জন্য, তার জন্য রাজনৈতিক দল বানানোর কোনো প্রয়োজন নেই। কারণ আদতে গিয়ে কোনো একটা বিশেষ করে যদি বলে থাকেন যে আমি সংখ্যালঘুদের জন্য আলাদা করে রাজনৈতিক দল বানাবো বা মুসলিমদের জন্য আমি দল বানাবো, তাহলে এই রকমের রাজনৈতিক দলগুলো কোথাও একটা গিয়ে আবার সেই বিভাজনের রাজনীতি নিয়ে চলে আসে, যে বিভাজনের রাজনীতিগুলো গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো অতএব উনি যদি মানুষের উন্নয়নে, মানুষের স্বার্থে কাজ করতে চান, তাহলে রাজনৈতিক দল ছেড়ে বেরিয়ে আসুন না। রাজনৈতিক দল তৈরি করে যে মানুষের ভালো করতে হয় সেটা তো কোনো জরুরি না, বা সেটা তো কোথাও লেখা নেই। মানুষের ভালো করার জন্য আপনি রাজনৈতিক দল ছাড়াও ভালো করতে পারেন। তো তার মানে যদি রাজনৈতিক দলের ঘোষণা উনি করে থাকেন, তাহলে কোথাও একটা গিয়ে তাহলে আমাদের বলতে হবে তাহলে মসজিদ তৈরি ওনার কোথাও একটা গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই হয়তো মসজিদ তৈরি করেছেন। কারণ মুসলমান সম্প্রদায়ের পাশে থাকার জন্য, সংখ্যালঘুদের পাশে থাকার জন্য, সংখ্যালঘুদের সাহায্য করার জন্য যে রাজনৈতিক দল নিয়ে আসতে হবে, নতুন দল নিয়ে আসতে হবে, সেটা কোনো মানে হয় না। অবশ্যই সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য তিনি যে বিপুল পরিমাণ অর্থলগ্নি করেছেন মসজিদ তৈরিতে, সেই বিপুল পরিমাণ অর্থলগ্নি উনি আরও অন্যরকমভাবে কল্যাণের কাজে লাগাতে পারতেন। তো এইগুলোর জন্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। তাহলে এখন যদি রাজনৈতিক দল আলাদাভাবে ঘোষণা হয়, তাহলে পুরো বিষয়টা একটা রাজনৈতিক কায়দা ছিল, একটা রাজনৈতিক ছক ছিল, একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, এটাই বলা যায়, আর কিছু না। দেখুন, এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, উনি মসজিদ বানাচ্ছেন, তো সরকার পক্ষেরও তো একটা অবদান এর মধ্যে আছে। কারণ সরকার পক্ষ তো বুঝতে পারছে যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করলো, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, তো কোথাও একটা গিয়ে তো সরকার পক্ষেরই একটা মানে যেই ভোটগুলো সরকার থেকে আলাদা হয়ে যাচ্ছিল, যেই ভোট মনে করছিল যে সরকার যেই সম্প্রদায়ের ভোট সরকারের পক্ষে কম পড়ছিল, সেই সম্প্রদায়ের ভোটকে হয়তো সিকিউর করার জন্য সাসপেন্ড করেছে। তো কোথাও একটা গিয়ে এটা একটা প্ল্যান ইনিশিয়েটিভও বলা যেতে পারে। কারণ যেই ভোটগুলো সরকার পক্ষ থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার থেকে যেই ভোটগুলো আলাদা হয়ে গেছিলো, যে মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কোথাও একটা গিয়ে সংখ্যালঘু তোষণের জন্য কিছু মানুষ তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন, হয়তো সেই মানুষগুলোকে সন্তুষ্ট করার জন্য এটা একটা ইনিশিয়েটিভ বলা যেতে পারে। কারণ সেটা না হওয়ার মতো কিছু নেই, কারণ হিসাব তাই বলছে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর থেকে প্রচুর মানুষের আস্থা এসছে যে হ্যাঁ, তৃণমূল সরকারও কোথাও একটা গিয়ে নিরপেক্ষ স্টেপ নিয়েছে। তো সেই হয়তো কোথাও একটা গিয়ে নিজেদের ইমেজটাকে ক্লিন করার জন্য হয়তো সাসপেন্ড করেছে, সেটাও তো হতে পারে। তাহলে এই যে যারা কঠোর হিন্দুত্ববাদীরা রয়েছে, তারা আবার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় মন্তব্য শুরু করেছে যে ওইখানে বাবরি মসজিদ ঠিক আছে, তারপরেও আমরা ওটাকে ভেঙে আবার সেখানে রাম মন্দির।
এইগুলো দাঙ্গা বাঁধানোর মানসিকতা ছাড়া আর কিছুই না। সেটা মন্দির হোক, মসজিদ হোক, যে কিছুই হোক না কেন, আমরা যদি ভাঙাভাঙির কথা বলি, আমরা যদি আবার বিষয়টা হলো এখানে ভারতবাসী হিসেবে কথা বলতে হবে। আগে নিজেদেরকে ভারতবাসী ভাবতে হবে, নিজেদের অধিকার সরকারের কাছে কী আছে সেই বিষয়ে কথা বলতে হবে, আসল বিষয়গুলো নিয়ে সরকারকে প্রশ্ন করতে হবে, আসল বিষয় নিয়ে কথা বলতে হবে। সামনে 2026-এ নির্বাচন আছে, 2026-এর নির্বাচনে কীভাবে মানুষের অধিকারগুলোকে সুরক্ষা করা যেতে পারে, কীভাবে মানুষের স্বার্থে কাজ করা যেতে পারে সেই বিষয়ে কথা বলতে হবে। মন্দির মসজিদ ভাঙাগড়া নিয়ে কথা বলে শুধুমাত্র দাঙ্গা বাঁধতে পারে, সমস্যা হতে পারে, বিভাজন হতে পারে, এর বাইরে গিয়ে আর কিছুই হয় না। পশ্চিমবাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা শুরু হয়েছে, সামনে সরকার থাকা কতটা সম্ভব? দেখুন, বিরোধিতা আমি বলবো যে ওনার ব্যর্থতাগুলোকে মানুষকে সামনে তুলে আনা দরকার। মুখ্যমন্ত্রী হিসেবে উনি যে জায়গাগুলো ব্যর্থ হয়েছেন, উনি যেই জায়গায় কোথাও একটা গিয়ে যে বিভাজনের যে রাজনীতি আজকে এত বেশি আগুন দিয়েছে, সেই বিভাজনের রাজনীতি কোথাও একটা গিয়ে উনি পশ্চিমবঙ্গে শুরু করেছেন এবং ওনার থ্রুতেই সেটা শুরু হয়েছে। তো এই বিভাজনের রাজনীতি করে দেওয়ার সুযোগ আজকে বিজেপি এসে পশ্চিমবঙ্গে যেই ভাষণ বক্তৃতাগুলো দিয়ে যায় এবং বা বাঙালিদের মনের মধ্যে যেই ভয় ঢোকানো হয়েছে বা হিন্দুদের মনের মধ্যে যে ভয় ঢোকানো হয়েছে, সেই বিষয়গুলো কোথাও একটা গিয়ে মমতা ব্যানার্জিরই অবদান। উনি মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজনীতিটা শুরু করেছেন পশ্চিমবঙ্গে এবং এই রাজনীতি উনি লাভবান হয়েছেন এবং শুধুমাত্র নিজের লাভের জন্য উনি এখনও পর্যন্ত সেই রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তো এই রাজনীতির ফলে ওনাকে ছাড়া যদি আর কারো লাভ হয়ে গিয়ে থাকে, মানে লাভ হয়ে থাকে, সেটা হলো বিজেপি। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। মমতা ব্যানার্জির বিভাজনের রাজনীতির পরেই পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান এসছে। অতএব তিনি কিছুজনকে অসন্তুষ্ট করে, কিছুজনকে হয়তো অসন্তুষ্ট করে তিনি বাকিদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, যেটা সেই বিভাজনের রাজনীতিকে আরও বেশি প্রকট করে দেয়। তো ওনার উপরে মানুষ অসন্তুষ্ট আছেন, কারণ উনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রচুর জায়গায় ব্যর্থ হয়েছেন। আমাদের শিক্ষার হার উনি অত্যন্ত নিচে নামিয়ে দিয়েছেন, কর্মসংস্থান অত্যন্ত নিচে নামিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ বেকারদের এখন খিদের জ্বালাতে পশ্চিমবঙ্গ ছেড়ে বেকাররা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে ওনার ব্যর্থতাগুলো নিয়ে এখন প্রশ্ন করা সব থেকে প্রথম কাজ যে কোনো নাগরিকের, যে কোনো পশ্চিমবঙ্গের নাগরিকের। তাহলে সেই ব্যর্থতাগুলো নিয়ে প্রশ্ন না করে আমরা মন্দির মসজিদ নিয়ে প্রশ্ন করছি। এই জায়গায় উনি বিভাজনের রাজনীতিতে সফল হয়েছেন। এবার আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষটা কী রায়দান করবে। আশা করি যাই রায়দান করুক না কেন সেটা বাঙালিদের পক্ষে হবে, বাঙালিদের স্বার্থে হবে। ঠিক যেরকমভাবে মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করাটা যেভাবে হওয়া উচিত না, ঠিক সেরকমভাবে মুখ্যমন্ত্রী মসজিদ তৈরি করাটা হওয়া উচিত না। একটা ধর্মনিরপেক্ষ দেশে মুখ্যমন্ত্রী কেন, যে কোনো রাজনৈতিক নেতা না, যে কোনো সরকার পক্ষের যে কোনো প্রতিনিধি হোক, সে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো সরকার পক্ষ কখনো কোনো ধর্মীয় স্থান নির্মাণ করতে পারে না একটা ধর্মনিরপেক্ষ দেশে। কারণ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না ধর্মস্থল নির্মাণ করা। সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষ যাতে নিজের ধর্মকে পালন করতে পারে সেই অধিকার সুরক্ষা করা। সরকার নিজের দায়িত্বগুলো আগে বুঝুক, সরকার হিসেবে কী দায়িত্ব, তারপরে ওইসব ধর্মীয় স্থান নির্মাণের কাজগুলো সরকার করতে পারে। এবারে এখানে হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে এসে তিনি ব্যক্তিগতভাবে করতে চেয়েছেন, খুব ভালো কথা, কিন্তু ব্যক্তিগতভাবে করতে চেয়েছেন, কিন্তু কোথাও একটা গিয়ে আবার একটা রাজনৈতিক উদ্দেশ্য তার সামনে আসছে, যদি উনি আলাদাভাবে রাজনৈতিক দল তৈরি করার কথা বলেন। তো এখানে বিষয়টা একটাই, সেটা ভীষণ গভীরভাবে বোঝার বিষয় আছে, সেটা হলো যে বিভাজনের রাজনীতিতে না ঢুকে আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা মানুষকে নাগরিক হিসেবে বুঝতে হবে বা ভারতীয় হিসেবে বুঝতে হবে যে আমরা এই প্রশ্নগুলো করবো না, মন্দির হয়েছে তো মসজিদ কেন হবে না, মসজিদ হয়েছে তো মন্দির কেন হবে না। আমাদেরকে নিরপেক্ষভাবে বলতে হবে যে মন্দির মসজিদ কোনোটাই সরকার তৈরি করবে না। এইগুলো যার ধর্মের ব্যক্তিগত বিষয়, ধর্মীয় অর্গানাইজেশনগুলো করতে পারে, কিন্তু সরকার এগুলো করবে না।